2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী। আরেক কর্মকর্তা মেজবাউল হক, তার বিরুদ্ধে অভিযোগ রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, SM রেজাউল করিম, GM আব্দুল্লাহ সালেহীন, শেখ রিয়াজউদ্দিন, এখলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের। এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হয় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক RCBCর তৎকালীন ম্যানেজার মায়া দেগোইতোর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়? আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলেন তারাই আবার এখন বহাল হয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক আছেন গুরুত্বপূর্ণ 9টি বিভাগের প্রধানের দায়িত্বে। আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার, সেই দীপঙ্কর চৌধুরী পদে এখনো বহাল তবিয়তে ব্যাংক আইটি বিভাগে। বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকে ন্যাক্কারজনক ঘটনার যারা জন্ম দিয়েছিল তাদের উপরই অন্তর্বর্তী সরকারের আস্থা রাখার ঘটনা দুঃখজনক। প্রমোশন বা যে প্রক্রিয়া যারা করে তারা হয়তো ওই বেনিফিশিয়ারি, তাদেরকে দেশ ত্যাগ করার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা দরকার ছিল, অথবা এইসব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আলামত মোসা বা ইনভলভ অ্যাক্টিভিটিস এনফোর্স করার মতো জায়গা যেখানে নাই সেই সব জায়গায় তাদেরকে সরকার। বিতর্কিত এসব কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে। রিজার্ভ চুরির তদন্তে যাদের নাম এসেছে তারাই এখন বসেছেন গুরুত্বপূর্ণ পদে। এ বিষয়ে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা যদি মানব সম্পদ বিভাগ সহ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন তাহলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। রেদওয়ানুল হক, BBC নিউজ, ঢাকা। সংবিধানের 116 অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরের ক্ষমতা সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং তিনি সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তা সম্পাদন করবেন। আইনজীবীদের মতে স্বাধীনতার পর 5 দশক রাষ্ট্রপতিকে দেয়া 116 অনুচ্ছেদের ক্ষমতা কাজে লাগিয়ে অধস্তন আদালতকে নিয়ন্ত্রণ করেছে প্রতিটি সরকার। যখন যে সরকার থাকে তারা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারেন না। আমরা এরকমও দেখেছি গভীর রাতে আদালত বসিয়ে সাজা দেয়া, একটি মামলার উপর দিক থেকে ওহী নাজিল হওয়া এবং বদলির ক্ষেত্রে সুন্দরবনে বান্দরবনে পাঠিয়ে দেওয়া, ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা, এই যে খড়গহস্ত, এই খড়গহস্ত আইন মন্ত্রণালয়ের হাতে রয়ে গেছে। এমন আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের GA কমিটির মাধ্যমে সুপারিশ পাঠানো হয়েছে যে এই 10 জন জজকে অমুক জায়গায় ট্রান্সফার করো আর এই 10 জনকে অমুক জায়গায় করো। তখন মিনিস্ট্রি যাদেরকে পছন্দ হয়েছে তাদের ফাইলটা প্রসিড করেছে 24 ঘন্টা 48 ঘন্টা, আর যাদেরটা পছন্দ হয় না তাদের ফাইল 6 মাসেও প্রসিড করে নাই। এদিকে দ্রুত আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা নিয়েছেন প্রধান বিচারপতি। তবে 116 অনুচ্ছেদ বহাল রেখে পৃথক সচিবালয় বিচার প্রার্থীদের কতটা সফল দিবে তা নিয়ে সংশয়ে আইনজীবী। মোরওভার 116 লিগ্যালি একটা রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতি যেহেতু সরকারের যারা ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে লিঙ্ক থাকে এবং যেহেতু মিনিস্ট্রির অধীনে রাষ্ট্রপতির নামে তারা কাজটা করেন, এক্ষেত্রে আমি মনে করি যে 116টা প্রতিবন্ধকতা হয়। 116 অনুচ্ছেদই মূল বাধা, কারণ 116 অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। রাষ্ট্রপতি এটা রুলস অফ বিজনেসের আওতাধীন করে আইন মন্ত্রণালয়কে এই ক্ষমতা দিয়েছেন। 116 হয়ে গেলে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ভিন্ন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা দরকার এবং হবে বলে আমি মনে করি। এমন বাস্তবতায় 116 অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেন 10 আইনজীবী। শুনানি নিয়ে রুল পরিবর্তন হয় আদালত। বর্তমানে একটি দ্বৈত বেঞ্চে চলমান রয়েছে সেই রুলের শুনানি। মিজান আহমেদ, BBC নিউজ, ঢাকা।
বিশ্বব্যাপী উড়োজাহাজের টিকিট বিক্রির একটি স্বীকৃত পদ্ধতি গ্রুপ বুকিং। এ পদ্ধতিতে এজেন্টরা ফ্লাইট শিডিউল তৈরি হওয়ার পরপরই প্রায় 6 মাস আগে থেকেই উড়োজাহাজের নির্দিষ্ট সংখ্যক টিকিট কম দামে কেটে নিতে পারেন, যা পরবর্তীতে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। বাংলাদেশেও এমন পদ্ধতি চালু ছিল, কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে তা বাতিল করা হয়। একই সঙ্গে বুকিং দেয়া টিকিট 72 ঘন্টার মধ্যেই কাটার নির্দেশনা দিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিযোগ ছিল এয়ারলাইন্সের স্বীকৃত প্রতিনিধি বা জিএসএ কারসাজি করে টিকিটের দাম বৃদ্ধি করে। তবে গ্রুপ টিকিট বুকিং এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেন তারা। কোনো কিছু না যে জিএসএর ভাড়া বাড়াতে পারে, কমাতে পারে বা করতে পারে, এখানে জিএসএর কোনো কিছু না। 8 বছর আগেও আমি 250 থেকে 300 টাকার মধ্যে টিকিট সেল করতাম, এখনো 250 থেকে 300 টাকার টিকিট সেল করতেছে। জাস্ট এখানে যেটা হয়েছে বাংলা টাকায় প্রাইসটা বেড়ে গেছে। এজেন্টরা বলছেন অফ সিজনে এমনিতেই টিকিটের দাম কমে আসে, আবার চাহিদার বিপরীতে দাম বাড়বেই। অ্যাডভান্স বুকিং যেহেতু না থাকবে তা তখন আমাদের পারিপার্শ্বিক ওরা সস্তায় টিকিট কিনে নেবে, যাতে আমাদের প্যাসেঞ্জাররা হয়তো বেশি দামের প্রাইস টিকিট কিনতে হতে পারে, যেহেতু অলরেডি সব লো ফেয়ার প্রাইস বুক বাই আদার কান্ট্রিজ। একই সংখ্যার কথা বলছেন ওমরা এজেন্টরাও। তারা বলছেন গ্রুপ ওমরার ক্ষেত্রে অনেকেরই ভিসা হয় শেষ মুহূর্তে। এখন গ্রুপ বুকিং বন্ধ হলে একই প্যাকেজে এক ওমরা যাত্রীকে টিকিট কাটতে হবে ভিন্ন রেটে। এখানে কেউ সিন্ডিকেট করতেছে কি যার প্রয়োজন নাই সে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেছে। এই মনিটরিংটা যদি মজবুত করা হয় তাহলে এইটা যাত্রীদের জন্য এবং আমাদের দেশের জন্য সুবিধা হবে বলে সব পক্ষের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়। প্রতিনিধি, হাবের প্রতিনিধি, তোমাদের বক্তব্য সবকিছু মিলিয়ে সরকার সিদ্ধান্তে যাবে, কাজ করছে। গ্রুপ বুকিং বাতিল হওয়ায় এখন প্রতিবেশী দেশগুলো যদি আগেই কম দামের টিকিট বুকিং করতে শুরু করে, তাহলে আগামী মৌসুমে বাংলাদেশ থেকে উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ বাড়ার শঙ্কা আছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রচন্ড রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। ঘরে বাইরে কোথাও যেন নেই স্বস্তি, একটু শীতল হওয়ার চেষ্টা সবাই। তীব্র গরমে একটু স্বস্তি পেতে পানিতে শিশুদের মাতামাতি। ঠান্ডা পানিতে ডুবে খানিকটা স্বস্তির চেষ্টায় যেন সবাই। প্রচন্ড গরমে আমরা বাসা থেকে গোসল করতে, প্রচুর গরমে আমরা মজা করে গোসল করতেছি, অনেক মজা লাগছে। গরমের সাথে বাড়ছে বরফের চাহিদা, তাই ভ্রাম্যমাণ শরবতের দোকানগুলোতে মানুষের ভিড়। 50 বছর ধরে বরফের ব্যবসা করি, বরফ আনি, কিছু লাভ আবার কিছু থাকে। প্রচন্ড তাপদাহে পথিকের তৃষ্ণা মেটাতে এসব শরবতের যেন জুড়ি নেই। এবার গত বছরের তুলনায় এবার অনেক গরম পড়ছে, মানে বাহিরে বের হলে থাকা যাচ্ছে না গরমে, আমরা প্রায় অতিষ্ঠ। কি করবো, গরম যেহেতু পড়ছে এটা তো সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই, সহ্যই করতেছি। এই গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। গাড়ি, এই গাড়ি এরা কত কষ্ট করে বয়েছে আছে, কত আরামে আরামে সাধারণ গরিব মানুষ এই যে পায়ে গাড়ি চলাইয়া খাইতে আছি, কত কষ্ট। আমাদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করা, আর রাজধানীতে যেহেতু গাছ কেটে ফেলা হচ্ছে সেক্ষেত্রে গাড়ি যানজট পরে গাড়িগুলোর গ্লাস খুলে দেওয়া। তীব্র গরমে 1 থেকে 1.5 ঘন্টার বেশি রোদে থাকলে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একটানা ঘন্টা 1.5 ঘন্টা সূর্যের নিচে থাকা, প্রচুর পরিমাণ পানি খেতে হবে। এখন এই রাস্তার ধারের শরবত টরবত খাওয়া যাবে না। শরীরটাকে শীতল করার জন্য হাত পা ধোয়া, মুখে পানি দেওয়া, গোসল করা, এইগুলো করতে হবে। বৈশ্বিক গরম বাড়ার সাথে সাথে দেশেও কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রা আরো বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। যেটা হিট ওয়েভের যেটা স্কেল বলি যে মৃদু 36 থেকে 38, কিন্তু ঢাকাতে কিন্তু টেম্পারেচারটা 36-এর নিচে। টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতির উন্নতি হতে পারে 2-1 দিনের মধ্যে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার প্রকৃতি অন্য বছরের তুলনায় কিছুটা শীতল থাকলেও
দ্বিতীয় সপ্তাহে এসে রূপ পাল্টেছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাপপ্রবাহ। রাজশাহী বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে তাপপ্রবাহ বইছে, তবে রাজশাহী জেলায় গরমের তীব্রতা একটু বেশি। শনিবার মৌসুমের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রখর রোদ আগুনের হলকার মতো বিঁধছে শরীরে। তাপমাত্রা এখন একটু বেশি, বাড়ির শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। তীব্র গরমে ঠিক আছে না, রাজশাহীর অবস্থা খুবই খারাপ। কাজ কাম নাই, ঢিল কাজ, লোকজন নাই, রোদের কেনে ধরেন, ভাড়া উঠে সেরকম হয়েছে না। গরম থেকে রক্ষায় সুযোগ পেলেই বিশ্রাম পথচারী ও শ্রমিকরা সুপেয় পানি, খাবার, স্যালাইন ও জুস নিয়ে তাদের পাশে বিভিন্ন সংগঠন। শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা ধারাবাহিক কর্মসূচি। মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গার ওপর দিয়েও। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে ছড়িয়ে পড়তে নানা রোগ। এই তাপমাত্রাটা সকাল থেকে প্রায় ৫টা-৬টা পর্যন্ত থাকে আর কি। মানে সূর্যবার একটু যদি স্বস্তি হয়। চুয়াডাঙ্গা যেমন শীতও পড়ে, গরমের সময় গরমও পড়ে ভাই, বাংলাদেশের রেকর্ড গরম। ঠাকুরগাঁওয়ে অস্বাভাবিক আচরণ করছে প্রকৃতি। তীব্র গরমে দিনে টেকা মুশকিল, তবে রাতে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে বিভিন্ন এলাকা। প্রকৃতির বৈরী আচরণে ক্ষতির মুখে ফসল। আমাদের থেকে বেশি যারা মাঠে কাজ করতেছে তাদের জন্য অনেক সমস্যা। এই গরমে বিক্রি হচ্ছে আর কি, মোটামুটি গরমে আয় রোজগার আমাদের কমে গেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ও গাছপালা কমে যাওয়ায় ভ্যাপসা গরম বলছেন আবহাওয়াবিদরা। বাতাসের পরিমাণ বেশি, বৃষ্টিপাত নেই, ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কালকে থেকে ২৭, ২৮, ২৯ তিন দিনে বৃষ্টিপাতের সময়টা একটু বেশি। কয়েকদিনের মধ্যেই গরম কমে বৃষ্টি হবে এমন পূর্বাভাস আবহাওয়া অফিসের। মুস্তাফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। দল গঠনের পর চট্টগ্রামে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব জাতীয় নাগরিক পার্টি। আনুষ্ঠানিক কমিটি ঘোষণা না হলেও কেন্দ্রের নির্দেশেই নানামুখী কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানাচ্ছে দলটি। প্রথম দিকে ঘোষণাপত্রের দায়িত্বে মাঠে কর্মসূচি দিলেও এখন নারী নিরাপত্তা ও রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে সরব দলটি। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতি। সবকটি আসনকে নিয়ে ভাবনা করতেছি, তবে চেষ্টা করতেছি একদম সর্বসাধারণের কাছে পৌঁছানোর জন্য যতটুকু যাওয়া যায়। জেলা এবং উপজেলা কমিটিতে আমরা এমন কিছু মানুষকে খুঁজছি যারা এক জেলা কিংবা উপজেলার হাল ধরতে পারবে এবং সেখানে নির্বাচন করতে পারবে। আমরা আপাতত নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমরা প্রথমত ফোকাস দিচ্ছি আমাদের সাংগঠনিক বিস্তারের জন্য। ভোটের রাজনীতিতে নতুন এই দলের মূলধন কি শুধুই জুলাই আন্দোলন, এমন প্রশ্ন ছিল নেতাদের কারো কারো কাছে। জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রের পরে যে ধরনের গণতান্ত্রিক নিরাপদ, সাম্য, মানবিক মর্যাদার যে বাংলাদেশটা হওয়া দরকার, সেই বাংলাদেশে কিছু সুনির্দিষ্ট রূপরেখা আমরা তৈরি করছি। এটা দেখে বাংলাদেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, এই বাংলাদেশই তো আমরা চেয়েছি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও জনপ্রিয় প্রার্থীদের দলে ভেড়াতে চায় দলটি। লক্ষ্য সুস্থ ধারার রাজনীতির চর্চায় ভোটের মাঠে নিজেদের জায়গা করে নেওয়া। যার মধ্যে সম্ভাবনা আছে, নেতৃত্ব দানের যোগ্যতা আছে, বা যে আসলেই জনদরদি এবং যে তার এলাকা নিয়ে আসলে কাজ করতে চায়, কিন্তু এই রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সে সুযোগ পায় না, এটাতে ইনভলভ, তাদেরকে আমরা কিন্তু উঠে আনতে যাচ্ছি। মের প্রথম সপ্তাহে চট্টগ্রামে কমিটি গঠন হতে পারে জাতীয় নাগরিক পার্টির। শুরুতে আকার হতে পারে 50 সদস্যের, ক্রমে বাড়বে পরিসর, এমনটি জানিয়েছেন দলটির নেতারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গেল কয়েকদিন ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রপ্তানি করছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক। রপ্তানি জন্য পাঠানো হয় রাজধানী শিবপুর। ফাইটোস্যানিটারি সনদ পেলেই মিলে রপ্তানির অনুমতি। কৃষকের ভোগান্তি দূর করতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র। চলতি মৌসুমেই জেলার 5 উপজেলার বাগান মালিকরা সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় কেন্দ্রটি চালু করা যায়নি। আমরা শুনছি এখানে নাকি শর্টিং গ্রেডিং করার পরেও কোয়ারেন্টাইন অফিসার না থাকার জন্য আবার শ্যামপুরে নিতে হবে। একই ব্যাপার। এটা যদি এই বছর থেকে আম সিজন থেকে যদি ফাংশনিং এ নিয়ে আসা হয়, তাহলে কিন্তু যারা রপ্তানিকারক আছে, চাঁপাইনবাবগঞ্জ যারা আম উদ্যোক্তা আছে, তারা কিন্তু সকলেই উপকৃত। রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থায়ীভাবে নিয়োগের দাবি আম চাষিদের। অবশ্যই যেন
এক্সপোর্টের প্রতি সরকার ভালোভাবে নজর দেয়, ভালোভাবে তদারকি করে, ভালোভাবে যেন এক্সপোর্টটা হয়। চীনের আমদানিকারক আসছিল আমাদের কাছে, তাদের চাহিদা জানিয়েছে, বা চাঁপাইনবাবগঞ্জ যদি আমের কোয়ারেন্টাইন প্যাকেটজাত করে তাহলে আমাদের ঢাকায় যে ঝামেলা পোহাতে হয় না। জলবন থেকে চলতি মৌসুমের সংকট সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি কৃষি বিভাগ। আমের গ্রেডিং, সর্টিং এবং শোধনের জন্য আমাদের একটা কেন্দ্র দেওয়া খুব শীঘ্রই এবার চালু হবে। সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে এই রপ্তানির গতিটা আরো বাড়তো। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশ থেকে 1,20,000 মেট্রিক টন আমদানির আগ্রহ দেখিয়েছে চীন। ডিবিসি নিউজ ডেস্ক। 11 বছরের কিশোরী রোজার বাবা বলতে সম্বল শুধুই তার ছবি। জন্মের মাসখানেক আগে মাতৃগর্ভে থেকেই হয়তো রোজা শুনেছিল বাবার মৃত্যুতে মায়ের আহাজারি। নারায়ণগঞ্জ আলোচিত হত্যার শিকার হওয়াদের একজন জাহাঙ্গীর আলম। তার মৃত্যুর পর জন্ম নেয় রোজা এখন কদমতলী আল কারিফ মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী। জাহাঙ্গীরের স্ত্রী নূপুর স্বামীকে হারানোর পর থেকেই যেন শোকে পাথর, আর ছেলের হত্যার বিচারের আশায় দিন কাটাতেন জাহাঙ্গীরের মা। আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবার এত স্নেহ পাই নাই। একটা ঝুঁকে যেতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। বিচারটা করে হেরা তখন আলহামদুলিল্লাহ বিচারটা হইছে। তাদের মতো নিহত অন্যান্য পরিবারের গল্পও যেন একই রকম। রায় কার্যকর না হওয়ায় হতাশার মধ্যে জীবনযাপন করছেন নিহত 7 জনের স্বজনরা। বিভিন্ন সময় সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে আর কেউ খোঁজ নেননি। সন্ত্রাসীর জন্য বুঝতে পারে যে অন্যায় করলে অন্যায় পাওয়া যায় না, তাদের শাস্তি হয়। 7 খুনের মামলায় সবশেষ 2017 সালের 22 আগস্ট উচ্চ আদালত র্যাব 3 কর্মকর্তা সহ 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজার নির্দেশ দেয়। সন্তোষ প্রকাশ করলেও রায় কার্যকরে দেরি হওয়ায় সংশয় জানান মামলার বাদী। বছর যাবৎ কেন রায় কার্যকরী হয় না? আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুগতেছি যে আজও পর্যন্ত কি বিচারের রায় কার্যকরী হবে কিনা। হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশা বাদীর আইনজীবীর। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন বর্তমান সরকার মামলাটির বিষয়ে আন্তরিক। দ্রুত আপিলের ডিভিশনে এই মামলাগুলো নিষ্পত্তি করে এই নিহতদের পরিবারগুলি রয়েছে তাদের যে চাওয়া রায় কার্যকরের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে, সেটি আমাদের প্রত্যাশা। সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। 2018 সালের 27 এপ্রিল একটি মামলা হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের কামাপাড়া এলাকা থেকে অপহরণ হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল ও 1 মে শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের দেহ। ডিবিসি নিউজ ডেস্ক। ট্রাফিক ব্যবস্থা এলোমেলো করে দিচ্ছে ব্যাটারি চালিত 3 হুইলার ও রিক্সা। নিয়ম নীতি না মেনে যখন তখন যাচ্ছে মহাসড়কে, ট্রাফিক পুলিশকেও পাত্তাও দেন না চালকরা। সাধারণ যাত্রী কঠোর নীতিমালা চাইলেও শিক্ষার পাশাপাশি অটো চালকরা চান পরিবহনের লাইসেন্স। অন্য গাড়ির লাইসেন্স যেভাবে লাইসেন্স নিতাম আমরা, লাইসেন্স করতাম। যারা এই বাইরে যাবে ওদের জন্য করা একটা আইন করে দেখ, ভালো করে আরো কঠোর আইন করে যদি এগুলা বন্ধ করতো তাহলে আর এগুলা সম্ভব হতো না। অটো ড্রাইভারগুলোকে আইন সংস্থাদের মাধ্যমে ওদেরকে নির্দিষ্ট করে দেওয়া উচিত। আইনের কঠোর ও কার্যকরী পদক্ষেপ একমাত্র নিয়ন্ত্রণ আনতে পারবে অবৈধ ব্যাটারি চালিত 3 হুইলার ও অটোরিকশার চলাচলকে। এই শৃঙ্খলাগুলো মেনটেন করা যায় তাহলে ভবিষ্যতে হয়তোবা সড়কে কাউকে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা পতিত করবে, তখন তাকে আইডেন্টিফাই করে পুলিশ নিতে পারে। নিয়মিত অভিযানের কথা বলছে পুলিশ, পাশাপাশি সাধারণ যাত্রীদের সচেতন হবার আহ্বান জানানো হচ্ছে। আমরা মহাসড়কে যদি অটোরিকশায় না চলি, মানুষ যদি না চলে, তাহলে কিন্তু অটোরিকশায় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি আমরা নিয়মিত করতেছি আমাদের অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান। অবৈধ রিকশা দৌড়াতে ঠেকাতে কেবল অভিযান যথেষ্ট নয়, দরকার সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি ব্যবহার। মমতা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।